Everyone, আজকে আমরা চ্যাপ্টার 3 লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস পড়ব। তো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসটা কী? তো সবচেয়ে প্রথমে এই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসের জেনারেল ফর্মুলাটা আমরা দেখে নেব। দ্য জেনারেল ফর্মুলা অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল ইজ ax plus by plus c equals to 0. Now we'll understand why this chapter is termed as a linear equation in two variable. Now why this is equation? As you know that any expression which is combined with any equals to sign and have both LHS and RH considered to be an equation. Now, two variables. As in this particular equation, if you carefully observe that we have used two variables, that is x and y. So that is the reason it is equation in two variables. And why it is linear? As because the variables that we have used, they are carrying the maximum exponential value as 1. ঠিক আছে, মানে এক্স আর ওয়াই এর যে এক্সপোনেনশিয়াল ভ্যালুটা 1 বলে এটাকে লিনিয়ার বলা হয়েছে। তো লিনিয়ার যেহেতু ওদের 1 ইকুয়েশন, যেহেতু এখানে ইকুয়াল টু সাইন আছে, আর টু ভেরিয়েবল যেহেতু আমরা টু ভেরিয়েবল ইউজ করেছি। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস ইকুয়েশন ক্যান বি টার্মড অ্যাজ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। কিছু জিনিস আরও মনে রাখতে হবে বা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এ শুড নট বি ইকুয়াল টু 0, বি শুড নট বি ইকুয়াল টু 0, বাট সি ক্যান বি ইকুয়াল টু 0. ওয়াই এ শুড নট বি ইকুয়াল টু 0? কেন কি এ যদি ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে যদি আমি এই পার্টটা যদি আমি ঢেকে দিই, তাহলে বেঁচে থাকবে খালি by plus c equals to 0. In that case, it will be not termed as linear equation in two variable, but it will be called as linear equation in one variable. Similarly, if b is equals to 0, bটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা তো বাদ পড়ে যাবে। বাদ পড়ে গেলে কী হবে? দেন লেফট আউটটা কী থাকবে? হোয়াট উইল বি লেফট আউট? দ্যাট ইজ ax plus c equals to 0. তাহলে আবার ওই ক্ষেত্রে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল বলতে হবে। বুঝতে পারছো? কিন্তু সি ইকুয়াল টু 0 বললে কিন্তু কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, কেন কি ওই ক্ষেত্রে দুটো ভেরিয়েবলই অস্তিত্বটা থাকবে। ঠিক আছে? তো সি ক্যান বি ইকুয়ালস টু 0, বাট এ অ্যান্ড বি শুড নট বি ইকুয়ালস টু 0. আর আরেকটা জিনিস, আরেকটা তথ্য কি, যে এ বি সি আর অল রিয়েল নাম্বারস। ঠিক আছে? দিস অল অ্যাবাউট লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। এখন এই চ্যাপ্টারের আমি সংক্ষেপটা বা কন্টেন্টটা আমি আগেরবার তোমাদেরকে পাঠিয়েছিলাম। তা ওটা থেকে যদি আমরা এটা কোরিলেট করি, তাহলে সবচেয়ে প্রথমে যে চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করবো ওটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন কিন্তু লিনিয়ার, একটা কোয়েশ্চেন কিন্তু থাকবেই থাকবে গ্রাফ। ঠিক আছে? যেটা ম্যাক্সিমাম 3 মার্কস ক্যারি করবে। তো আর এটা করাটাও খুবই ইজি। তো এটা একটা খুব স্কোরিং পার্ট, যেটা তোমরা আশা করি সবাই পারবে। আর এটা তোমরা করেছো, কিন্তু আগের ক্লাসে কি করেছো, যে খালি একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল নিয়ে করেছো। এবার কি করবে, দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ পেয়ার লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো যেহেতু এখানে দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব, তার জন্য আমরা প্রথম যে রিয়েল নাম্বারসগুলো আছে ওগুলোকে A1, B1, C1 ধরে নিয়েছি, আর দ্বিতীয়টার মধ্যে যতগুলো রিয়েল নাম্বারস আছে ওগুলোকে আমরা A2, B2 আর C2 করে ধরেছি। ঠিক আছে? যেহেতু এটার থেকেও একটা স্ট্রেট লাইন, আমরা জানি যে ক্লাস 9-এ কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা ছোটো ছোটো লিনিয়ার ইকুয়েশন পেয়েছিলাম, তাই না? যে y ইকুয়ালস টু 3x প্লাস 2, ওটা দিয়ে তোমরা গ্রাফ বানাও। তখন তোমরা কী করতে? তখন তোমরা একটা বাক্স বানাতে, ওই বাক্সের মধ্যে এক্স আর ওয়াই লিখতে, তো এক্সের কিছু ভ্যালু তোমরা অ্যাজিউম করতে, তারপরে ওয়াইয়ের ভ্যালু পেতে, ওইভাবে তোমরা একটা স্পেসিফিক কোঅর্ডিনেট পেতে। ঠিক আছে? ওই স্পেসিফিক কোঅর্ডিনেটটা তোমরা কার্টেশিয়ান প্লেনে যেটা গ্রাফে প্লট করার পরে একটা স্ট্রেট লাইন তোমরা একটা পারতে, তাই না? ঠিক ওইভাবেই এখানেও আমরা ঠিক তাই করব। তো এখানে দেখো কিছু অবজারভেশন করেছিল ম্যাথামেটিশিয়ানরা, যে দুটো যখন লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল নিয়ে যখন কাজ করছি, তখন কিছু পসিবিলিটিস দেখা গেল। ঠিক আছে? তো এখানে দেখলাম আমি 3টে পসিবিলিটিস হচ্ছে। কি? যেহেতু দুটো হচ্ছে, তো দুটো লাইন হবে। তো দেখা গেল যে প্রথম পসিবিলিটিতে যে দুটো লাইন কোথাও একটা ইন্টারসেক্ট করবে, মানে এমন একটা পয়েন্ট যেখানে ওরা ইন্টারসেক্ট করছে। তার জন্য ফার্স্ট পসিবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু খালি ইন্টারসেক্ট বলছি, ইন্টারসেক্টিং লাইন্স। ফাইন। এই অবস্থাটাকে কিন্তু আমরা আরেকটা ভাষাতে কনসিস্টেন্ট অথবা এক্স্যাক্টলি ওয়ান সলিউশনও বলি। তো এই যে দুটো তথ্য যেটা আছে, এটা আমি সবগুলো এক্সপ্লেন করার পরে আমি আবার ফিরে আসবো এটাকে কেন বলা হচ্ছে। সেকেন্ড পসিবিলিটি দেখা গেল যে দুটো লাইন কোথাও মিট করছে না, ইনফ্যাক্ট ওরা কোথাও মিট করে না। কেন কি? দুজন প্যারালেল হয়। ঠিক আছে? প্যারালেল তো জানোই, দ্য লাইন্স উইচ মেনটেন্স দ্য ডিস্টেন্স। হ্যাঁ, যেটা ওদের মধ্যে যে ডিস্টেন্সে যেটা আছে ওটা সবসময় ইকুয়াল থাকে, তার জন্য এদেরকে প্যারালেল বলা হচ্ছে। তো এটাও একটা সেকেন্ড পসিবিলিটি দেখা গেল হয়।
আরেকটা যে থার্ড পসিবিলিটি দেখা গেল যে একটা লাইনের উপরে আরেকটা লাইন পুরোপুরি কিন্তু কোয়েনসাইড করে যাচ্ছে, তো এটাও একটা পসিবিলিটিস ম্যাথমেটিশিয়ানরা দেখলো হতেই পারে। ঠিক আছে, তো এই যে সেকেন্ড কেসের ব্যাপারে একটু বলতে ভুলে গেছি, এটাকে প্যারালেল বলা হয়। আর থার্ড পসিবিলিটিটা যেহেতু একটা লাইনের উপরে আরেকটা লাইন যেহেতু যাচ্ছে, তার জন্য এটাকে কোয়েনসাইডিং লাইন্স বলতে পারেন। দিস আর প্যারালেল লাইন্স, দিস আর কোয়েনসাইডিং লাইন্স, অ্যান্ড দিস টু লাইন্স আর ইন্টারসেক্টিং লাইন্স। ঠিক আছে, তাহলে আমরা প্রথম জিনিসটাকে বুঝলাম কেন ওদেরকে ওদের নামটা ইন্টারসেক্ট, প্যারালেল আর কোয়েনসাইড বলা হচ্ছে। এখন কনসিস্টেন্ট কেন বলা হচ্ছে, ঠিক করে যদি একটু লক্ষ্য করো যে ফার্স্ট পসিবিলিটি আর থার্ড পসিবিলিটির ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু আমি দেখো কনসিস্টেন্ট লিখেছি। ঠিক আছে, তো এই দুজনের ক্ষেত্রে খালি কনসিস্টেন্ট লিখেছি, এর ক্ষেত্রে ইনকনসিস্টেন্ট কেন লিখেছি? কনসিস্টেন্ট মানে হচ্ছে খুব সাধারণ ভাষা যদি বলি, যখন দুটো লাইন, কেন কি আমরা তো এখানে দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করব, তো যখন দুটো লাইন কোথাও অ্যাটলিস্ট একটা পয়েন্টেও যদি ইন্টারসেক্ট করে, তখনই কিন্তু ওদের নাম ইন্টারসেক্ট হয়ে যাবে। তো এখানে দেখো যে কোথাও একটা পয়েন্টে তো ইন্টারসেক্ট করছে, তার জন্য ওকে কনসিস্টেন্ট বলছি। আর এখানে তো অনেকগুলো লাইন কী হচ্ছে, ওভারল্যাপ করে যাচ্ছে, মানে একটা উপরে আরেকটা ওভারল্যাপ করে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে তো অনেকগুলোই কমন পয়েন্ট হবে। ইন্টারসেক্ট করা মানে হচ্ছে এই পয়েন্টটা ওদের একটা কমন পয়েন্ট, তাহলে এখানে তো অনেকগুলো কমন পয়েন্ট আছে, তাই না? অনেকগুলো, কেন কি একটার উপরে একটা আছে, তো এগুলো অনেকগুলো পয়েন্ট আছে। তার জন্য একটা বা একটার বেশি যদি কোনো ইন্টারসেক্ট হচ্ছে, তাহলে ওই পসিবিলিটিসগুলোকে বা ওই কন্ডিশনসগুলোকে আমরা কনসিস্টেন্স বলবো। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটাও কিন্তু ইন্টারসেক্ট হচ্ছে না, দুটো লাইন কিন্তু কোথাও ইন্টারসেক্ট হচ্ছে না। ঠিক আছে, তার জন্য ওদেরকে আমি ইনকনসিস্টেন্ট বলছি। তাহলে কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট বোঝা গেল। থার্ড পয়েন্টে দেখো এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। সলিউশনের ব্যাপারে কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনও পড়েছি, তারপরে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পড়েছি। সলিউশনটা কি, এমন একটা এক্স আর ওয়াই এর ভ্যালু যেটা পুট করার পরে এলএচএসটা স্যাটিসফাই হবে, তাই না? তো এখন দেখো এখানে যেহেতু দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়ে আমরা কাজ করছি, তাহলে একটা কমন ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই হবে। তার মানে ধরো এইটার ক্ষেত্রে যেটা আমি এক্স এর ভ্যালু পুট করছি, ওয়াইয়ের ভ্যালু পুট করছি, ওই ভ্যালুটাই যদি আমি এই লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে যদি পুট করি, তাহলে এটাকেও স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম যে কেসটা যেটা আছে বা প্রথম পসিবিলিটিস কেসটা আছে, এটার ক্ষেত্রে খালি একটাই এরকমবার হবে, মানে একবারই এরকম হবে যেখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে আর এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে। ঠিক আছে, একবারের বেশি হবে না। ঠিক আছে, তার জন্য এখানে বলছে এক্স্যাক্টলি ওয়ান সলিউশন ইজ অনলি পসিবল। যেহেতু এখানে একবারও ইন্টারসেক্ট করছে না, কোনো পয়েন্ট নেই এরকম মানে কমন পয়েন্ট, তার জন্য আমরা বলবো নো সলিউশন। মানে এরকম কোনোবারই হবে না যে এটার এক্স আর ওয়াইয়ের ভ্যালু যদি তুমি এখানে পুট করো তাহলে এটাকে স্যাটিসফাই করবে। এটা সবসময় এর ক্ষেত্রে সবসময় এক্স আর ওয়াই আলাদাই হবে, এর ক্ষেত্রেও সবসময় এক্স আর ওয়াই আলাদা হবে। এটা কার ক্ষেত্রে আমি বলছি, সেকেন্ড পসিবিলিটির ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু কোনো কমন সলিউশন কিছু নেই, তার জন্য আমরা এখানে নো সলিউশন বলছি। ঠিক আছে, আর থার্ড পসিবিলিটি দেখো এখানে ইনফিনাইটলি মেনি সলিউশন, কেন বোঝাই যাচ্ছে, কেন কি একটার উপরে আরেকটা কোইনসাইড করছে। তার মানে তুমি দেখবে প্রত্যেকবারই এইটা ক্ষেত্রে যেটা এক্স আর ওয়াই এর ভ্যালু যেটা পুট করবে, ওই ভ্যালুটাই যদি তুমি সেকেন্ড লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল পুট করো, তো প্রত্যেকবারই দেখবে এটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। বা জাস্ট ভাইস ভার্সা, এখানে তুমি যা এক্স এর ভ্যালু পুট করবে বা ওয়াই এর ভ্যালু পুট করবে, ওই ভ্যালুটা যদি তুমি এখানে পুট করো তাহলে এটাকেও স্যাটিসফাই করবে। তো যেহেতু এরকম অনন্ত তুমি সলিউশন পাবে, তার জন্য এটার এই কন্ডিশনটাকে বা এই কেসে এটাকে ইনফিনাইটলি মেনি সলিউশন বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রাফিক্যালভাবে বোঝানো। ঠিক আছে, এইটার আরেকটা পার্ট আছে যেটার মাধ্যমে তুমি যে এক্স্যাক্টলি ওয়ান সলিউশন বা নো সলিউশন বা ইনফিনাইটলি মেনি সলিউশন আমরা করতে শিখবো, যেটা হচ্ছে সেকেন্ড এক্সারসাইজে। ঠিক আছে, নাও লেটস মুভ অন টু দ্য এক্সারসাইজ, যেটা এক্সারসাইজ 3.1। 3.1-এ কী হবে যে তোমাকে একটা প্রবলেম সাম দেওয়া হবে। এরকম খুব রেয়ার হবে যে তোমাকে প্রথমেই দুটো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস দিয়ে দেওয়া হবে। আমার মনে হয় না, এটা খুব কম দেওয়া হয়, রেয়ার। মোস্টলি দেওয়া হয় যে ধরো তোমাকে একটা প্রবলেম সাম দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়ার পরে তোমাকে ওই প্রবলেম থেকে মানে ওই প্রবলেম সামটাকে তোমাকে অ্যালজেব্রিক ফর্মে নিতে হবে। অ্যালজেব্রিক ফর্ম মানে হচ্ছে যে এই ফর্মটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, মানে তোমাকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ঠিক আছে, তারপরে ইকুয়েশন ফর্ম করার পরে প্রত্যেকটা ইকুয়েশন থেকে তোমাকে একটা বক্স বানাতে হবে। বক্স বানানোর পরে ওটা দিয়ে তোমাকে গ্রাফ বানাতে হবে। ঠিক আছে, তো অ্যালজেব্রিক ফর্ম তো বোঝাই গেল, যখন ওই প্রবলেম সামটা তুমি পড়বে ওটার থেকে যখন ইকুয়েশনটা বানাবে, ওটা অ্যালজেব্রিক ফর্ম, আর ওটা দিয়ে তোমাকে গ্রাফ বানাতে হবে। তো আমি এখন তোমাকে প্রথম কোশ্চেনটা বলছি, আমি লিখিনি ওটা। তো ওইখানে দুটো কেস দেওয়া আছে আর দুটো ক্যারেক্টারও আছে। দুটো ক্যারেক্টার কি, আফতাব আর ডটার। ঠিক আছে, আফতাব আর উর্মি। তো আফতাব ডটারকে বলছে যে তোমার 7 বছর আগে আমাদের যা এজ ছিল, তখন আমি তোমার থেকে 7 টাইমস বড় ছিলাম।
তো প্রথম কি বলছে আফতাব, যে আমাদের প্রেজেন্টে যাই থাকুক না কেন, কিন্তু 7 বছর আগে তোমার আর আমার যা এজ ছিল, হ্যাঁ, তখন আমি তোমার থেকে 7 টাইমস বেশি বড় ছিল, মানে আফতাব ওয়াজ 7 টাইমস ওল্ডার দ্যান হিজ ডটার। তাহলে ফার্স্ট কেস থেকে আমরা কী করে নেব? সবচেয়ে প্রথমে তো আমরা প্রেজেন্ট এজ ধরে নেব। এখন দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আমি এক্স ধরিনি, কেন কি এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে 2 ভেরিয়েবল নিয়ে কাজ করা, তার জন্য আফতাবের এজটাকে আমরা এক্স ধরেছি, ডটারের এজটাকে আমরা ওয়াই ধরেছি, ঠিক আছে। এরপরে ফার্স্ট কেস হিসাবে কি বলছে 7 ইয়ার্স আগো, তাহলে দুজনের এজ দেখে নেব। 7 ইয়ার্স আগো কত হয়, তাহলে আফতাবের হবে x-7, ডটারের হবে y-7, তো ওটা করে নিলাম। তাহলে 7 বছর আগের গল্পটা কি বললো আফতাব, যে আফতাব উইল বি 7 টাইমস ইজ ডটার্স এজ, ঠিক আছে। তো আফতাব কত, x-7, এই যে লিখে নিলাম, ইকুয়ালস টু 7 ইন্টু ডটার্স এজ কত, y-7। এখন ব্র্যাকেটটাকে আমি খুলবো, খোলার পরে আমি একটা ইকুয়েশন ফর্ম করবো। ওয়াইটাকে আমি মানে অল ভেরিয়েবল শুড বি অন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড অল দ্য কনস্ট্যান্ট টার্ম শুড বি ব্রট টু RHS। তো এরকম করার পরে আমি একটা ইকুয়েশন পেলাম, যেটা হচ্ছে x-7y + 42 = 0। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল, ঠিক আছে। সেকেন্ড কেসে আবার আফতাব ডটারকে বলছে যে 3 বছর পরে কিন্তু আমি তোমার থেকে 3 টাইমস বেশি বড় হব। 3 বছর পরে আমি তোমার থেকে 3 টাইমস বেশি বড় হব। তাহলে সেকেন্ড কেসে কী বলছে 3 ইয়ার্স আফটার। তো আবার আমরা আফতাব আর ডটার এজ দেখে নেব। যদি প্রেজেন্ট এজ যদি আফতাবের এক্স হয় আর ডটারের ওয়াই হয়, তাহলে 3 বছর পরে কত হবে আফতাবের এজ, x+3, আর ডটারের কত হবে y+3, isn't it? So what is the conclusion, what is the statement he gave? He gave that Aftab would be 3 times his daughter's age. তো আফতাবের এজ কত, x+3, আমি ডটারের এজ আগের থেকেই লিখে দিয়েছি। তো এটাকে তুমি ব্র্যাকেটটা ওপেন করে নেবে, তারপরে আবার ওই কাজটাই করবে, ভেরিয়েবলটাকে তুমি LHS এর দিকে নিয়ে যাবে, কনস্ট্যান্ট টার্মটাকে তুমি RHS এ নিয়ে যাবে, করার পরে তুমি সেকেন্ড লিনিয়ার ইকুয়েশন তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এইটা যখন তুমি করে নেবে তখন এটাতে তুমি কিন্তু কিছু মার্কস পাবে, যেট ইজ 1, ঠিক আছে। যদি 3 মার্কস থাকে তাহলে এটার ক্ষেত্রে তুমি 1 মার্কস পাবে। এখন তোমাদের নেক্সট স্টেপ কী হচ্ছে, যে আমি বললাম যে যখন লিনিয়ার ইকুয়েশনটা তুমি ফ্রেম করে নেবে তখন ওটা দিয়ে তোমাকে কী করতে হবে, বাক্স বানাতে হবে, হ্যাঁ, তোকে কোঅর্ডিনেটস আনতে হবে। তো সবচেয়ে প্রথমে তোমরা দেখে নেবে যখন তোমরা ইকুয়েশনটা লিখেছো ওটাকে সবসময় y এর রেসপেক্টুতে করার চেষ্টা করবে, ঠিক আছে। তো করার আগে ওই ইকুয়েশনে দেখবে যে ওয়াইটা কি পজিটিভ আছে না নেগেটিভ আছে। তো আমাদের এই 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 যে আমরা ইকুয়েশনটা পেয়েছি এটার ক্ষেত্রে দেখলাম যে ওয়াইটা কিন্তু নেগেটিভ আছে। তো নেগেটিভ থাকাতে কী হবে, এটাকে সঙ্গে সঙ্গে পজিটিভ করতে হবে। তাতে আমরা কী করব, এটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবে কিছু এরকম দেখাবে, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে আমরা 7y = x+42 লিখতে পারি, এটাকে এরকম লিখতে পারি। তো এখন এই 7টাকে ট্রান্সপোজ করব, তাহলে দেখতে কেমন হবে, y = x+42/7। এখন এই ইকুয়েশন দিয়েই কিন্তু আমরা আরবিট্রারির ভ্যালু বার করবো, মানে এক্সকে অ্যাজিউম করবো আর ওয়াইয়ের কিছু কিছু ভ্যালু পাবো, যেটা তোমরা ক্লাস 9এও কোঅর্ডিনেট জিওমেট্রিতে করেছো। তো এখানে আমি এক্সের ভ্যালু প্রথমে 0 লিখেছি। তো 0 রাখাতে কী হচ্ছে, এখানে খালি 42 বাজবে, 42 / 7 = 6। তাহলে প্রথম কোঅর্ডিনেটটা কী হলো, 0,6। আশা করি এটা জানো যে এক্সের ভ্যালুটা আগে রাখতে হবে, ওয়াইয়ের ভ্যালুটা পরে। তারপরে আমি যে এক্সের ভ্যালুটা আমি অ্যাজিউম করেছি ওটা হচ্ছে 7, করাতে কী হলো যে আমি উপরে 49 পেয়েছি। তো 49 / 7 কী হলো, 7। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট আমি পেয়েছি 7,7। থার্ড যেটা আমরা অ্যাজিউম করেছি এক্সের ভ্যালু ওটা হচ্ছে -7, করাতে আমি উপরে পাচ্ছি 35/7, তাহলে আনসারটা 5 গিয়ে দাঁড়াচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রে। তাহলে থার্ড কোঅর্ডিনেটটা হচ্ছে -7,5, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই বক্সটা বানিয়ে নিয়েছি। সেকেন্ড ইকুয়েশনটা আমাদের কী আছে, x-3y - 6 = 0। আবার আমরা দেখছি যে ওয়াইটা মাইনাস আছে, তো ওটা কী করবো, ওটাকে আমরা সঙ্গে সঙ্গে পজিটিভ করবো, করাতে আমরা ডান দিকে নিয়ে আসছি, দেখো দেখতে কিছু এরকম হবে। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যেহেতু আমাদের ওয়াইয়ের এক্সপেক্টও করতে হবে, তো ওয়াইয়ের সঙ্গে যেটা আছে এটাকে সরাতে হবে। তো 3কে ট্রান্সপোজ করে দিলে কিছু এরকম দেখাবে, y = x - 6/3। এখন এইটাতে এই ইকুয়েশন যেটা হয়েছে ওটা দিয়ে আবার আমরা বাক্স দিয়ে বানাবো। তো দেখো এক্সের ভ্যালু 0 নিয়েছি, 0 থাকলে এখানে কী থাকে, -6/3, আনসারটা কী হবে, -2। আমি যদি এক্সের জায়গায় 6 লিখি তাহলে 6 - 6 কত হয়, 0, 0/3 কী হয়, 0ই হবে। এখানে যদি আমি -3 পুট করি তো -3 - 6 কত হয়, -9। তো -9 / 3 কী হবে, -3। সো দিজ আর দ্য কোঅর্ডিনেটস আই হ্যাভ গট। আমি চেষ্টা করেছিলাম যে তোমাদের গ্রাফটা দেখাবো, কিন্তু এই গ্রাফটা দেখো যে এই দুটো লাইন না মিলছে না, মানে কোথাও গিয়ে মিলবে। তোমরা গ্রাফ কপিতে চেষ্টা করবে, এই দুটো লাইন দেখবে কোথাও গিয়ে একটা ইন্টারসেক্ট করবে, এই যে এরকম করে একটা ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। আর যেখানে ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টটাকে কোনো একটা লেটার দিয়ে নেম করে দেবে, যেরকম ACB যেটা দিয়ে, আর ওই কোঅর্ডিনেটটা লিখে নেবে যে এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, কেমন, কেন করে তো মার্কস পাবে। তো এটা হচ্ছে সলিউশন অফ কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2কে আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ।
আমি কিন্তু সলভ করিনি, তো তোমরা এটা সলভ করো, বাক্স বানাইনি, তোমরা এটা বাক্স নিজের থেকে বানাবে। কোয়েশ্চেন নাম্বার 2টা কী আছে, যে ওইখানে ব্যাট আর বলের কিছু ব্যাপার, ওখানে একটা কোচ আছে যে কিছু ব্যাট কিনছে আর কিছু বল কিনছে, আর ওটার জন্য দুটো দুটো কেস দেওয়া হয়েছে। তো প্রথম ক্ষেত্রে কোচ 3টে ব্যাট আর 6টা বল কিনছে, কত টাকা দিয়ে? 3900 দিয়ে। কিন্তু আমরা তো জানি না যে একটা ব্যাটের দাম কত, একটা বলের দাম কত। তা ওটার ক্ষেত্রে আমরা কী করবো, লেট দ্য কস্ট অফ ওয়ান ব্যাট বি এক্স অ্যান্ড কস্ট অফ ওয়ান বল বি ওয়াই। যেহেতু প্রথম কেসে কতগুলো ব্যাট কিনেছে 3টে, তাহলে ওটা 3x হয়ে যাবে, প্লাস আর কটা বল কিনেছে 6টা, তাহলে 6y হবে, ইকুয়ালস টু সব মিলে কত খরচা পড়েছে ওর 3900। তাহলে প্রথম ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে 3x + 6y ইকুয়ালস টু 3900। তারপরে আবার বলেছে কিছু মাস, 1 মাস পরে, বলে কত আমার ঠিক মনে পড়ছে না, 1 মাস পরে আবার উনি একটা ব্যাট কিনেছে আর 3টে বল কিনেছে, কত টাকা দিয়ে? 1300 দিয়ে। তো যেহেতু একটা ব্যাট কিনেছে বলে আমি এক্স লিখেছি, আর যেহেতু 3টে বল কিনেছে বলে, তো একটা বলের দাম রুপিস ওয়াই, তাহলে 3টে বলের দাম 3y হবে। এই সবগুলো মিলে খরচা পড়েছে 1300। So this is your second linear equation in two variables. Fine. Now you have to make a box individually and perform it on graph page. Fine. নাও থার্ড ওয়ান, এখানে আবার অ্যাপেল আর গ্রেপসের ব্যাপার আছে। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে 2 কেজি অ্যাপেল আর 1 কেজি গ্রেপস কিনছে, ঠিক আছে, তার জন্য 160 টাকা দিতে হচ্ছে। কিন্তু এখানে আবার প্রবলেমটা হচ্ছে যে আমরা 1 কেজি অ্যাপেলের দাম জানি না, 1 কেজি গ্রেপসের দাম জানি না, তার জন্য ওটা লেট করে নেবে। তো অ্যাপেলের 1 কেজি দাম হচ্ছে রুপিস, এখানে রুপিসটা লিখে নিই আমি, হ্যাঁ, রুপিস এক্স, আর গ্রেপসের হয়ে গেল রুপিস ওয়াই। ঠিক আছে, এটা সব 1 কেজি 1 কেজি। তো 2 কেজির দাম কত হবে? 2 কেজি অ্যাপেলের দাম 2x, আর 1 কেজি গ্রেপের দাম কত হবে? y। তো এই দুটোকে যখন আমরা কিনলাম, কত টাকা দিলাম? 160 রুপিস। তাহলে প্রথম ইকুয়েশনটা পেয়ে গেলে। থার্ড কেসে 4 কেজি অ্যাপেল কেনা হচ্ছে আর 2 কেজি গ্রেপস কেনা হচ্ছে, ওই ক্ষেত্রে কত টাকা দেওয়া হচ্ছে? 300। তাহলে 4x + 2y = 300। নাও এগেইন ইউ হ্যাভ টু মেক এ বক্স অ্যান্ড পারফর্ম আ গ্রাফ। ওকে, তো আজকে এই অবধি থাকুক। তো নেক্সট ভিডিওতে আমি আবার এক্সারসাইজ 3.2 আর 3.3কে এক্সপ্লেন করার চেষ্টা করবো। তোমরা এটা তাড়াতাড়ি করে করো, আমি 2 দিন পরে আবার একটা ভিডিও বানিয়ে পাঠাবো। ঠিক আছে, অল অফ ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।